20% হচ্ছে আপনার গ্যাস ওখানে সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং আমাদের আমদানি খরচ বেড়ে গেছে, আমাদের রেমিটেন্সের একটা বিশাল বড় ধাক্কা হবে এবং আমাদের মূল্যস্ফীতি অলরেডি কিন্তু আবার 9% উপরে দাঁড়িয়ে গেছে, 9.13%। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা, হরমুজ প্রণালী, লোহিত সাগরের অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে নতুন করে সংকটে ফেলেছে আমরা জানি। এবং এই সংকট নিয়ে যেমন আপনার কাছে জানতে চাবো, তেমনি বাংলাদেশের মতো আমদানি নির্ভর যে দেশ রয়েছে, আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ের কি কারণ হতে পারে সেটি জানবো। প্রথমেই বলবো যে সাধারণত রোজার মাসে মানুষ এখানে সারা বিশ্বের মুসলমান এখানে যারা ধর্মাবলম্বী তারা এটা হচ্ছে রোজার মাসটা খুব অত্যন্ত পবিত্র মাস, তো সংযম, তারপর ইবাদত এবং শেষে ঈদের এখানে এখানে একটা যেটা আনন্দ ঘন একটা ওকেশনের জন্য সবাই অপেক্ষা করে। কিন্তু এইবার আমরা দেখেছি হচ্ছে যে বৈশ্বিক কারণে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যে ইসরায়েলের উপর অতর্কিত আক্রমণটা যেটা করলো, সেই আক্রমণের আমি বলবো হচ্ছে যে ফেরে আমরা সারা বিশ্বে এখানে হচ্ছে রাজনীতি, অর্থনীতি এবং হচ্ছে সার্বিক যে স্থিতিশীলতা সবগুলো কিন্তু এখানে হচ্ছে যে এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ফেস করছে। এবং আমার স্বাভাবিকভাবে বাংলাদেশেরও হচ্ছে মধ্যপ্রাচ্যে এবং আপনাদের প্রোগ্রামেও অন্যান্য প্রোগ্রামে আমি বহুবার আলোচনা করেছি বিগত এক সপ্তাহের উপরে বা 10-12 দিনের উপরে, যে এইটা কিন্তু বাংলাদেশ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক, ডোনাল্ড ট্রাম্পের যে এখানে যে আক্রমণ, এই আক্রমণে যে যেটা ইন্ডিকেট করলো যে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার তারা এখন তাদের সৃষ্ট যে আইনগুলো আছে, যেখানে হচ্ছে যে এখানে যে গুড গভর্নেন্সের জন্য বলবেন বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, আন্তর্জাতিক কূটনীতি যে নিয়মগুলো আছে, যেটার ভিত্তিতে ইউনাইটেড নেশনসকে স্থাপন করা হয়েছিল, যেটাতে যুক্তরাষ্ট্র এখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল, এবং যে কূটনীতিতে এখানে ওরা যে কূটনীতি দেখে যুক্তরাষ্ট্র সবসময় চ্যাম্পিয়ন করতো, সেগুলো হচ্ছে পুরোপুরি এখানে হচ্ছে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আস্থা করে নিক্ষেপ করেছে। কেননা জেনিভাতে যখন নেগোসিয়েশন হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং আপনার ইরানের মধ্যে, এবং এটা হচ্ছে ওমানের মধ্যস্থতায়, এই নেগোসিয়েশনের মাঝখানে কিন্তু আক্রমণটা লঞ্চ করা হলো। এবং এখন ইরান যেটা হয়েছে, আমরা তো এটা দেখছি, ইরানের এখানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, সামরিক কর্মকর্তা আছে, এবং কি ইরানের যে সুপ্রিম লিডার যাকে বলা হয় বা রাহবার আয়াতুল্লাহ খামেনি, সবাই নিহত হয়েছে। কিন্তু যেটা যুক্তরাষ্ট্র ভেবেছিল যে অতর্কিত আক্রমণ করে এবং হচ্ছে যে এখানে আকাশপথে এখানে গোলাবর্ষণ করে বা মিসাইল স্ট্রাইক করে ওরা হচ্ছে ইরানকে ধূলিসাৎ করে ফেলবে এবং ওখান থেকে হচ্ছে গণ অভ্যুত্থান হবে, সরকারের পতন হবে, ওটি কিন্তু হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি হচ্ছে ইরান হচ্ছে কাউন্টার মেজার্স নিয়েছে এবং ওরা শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আক্রমণ করে নাই, বা ওরা হচ্ছে যেখানে হচ্ছে গালফ দেশে যেখানে যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের এখানে সামরিক এবং অর্থনৈতিক ঘাঁটিগুলো আছে বা প্রভাব আছে, সেখানে কিন্তু ওরা আক্রমণ করেছে। এমনকি যেটা আগে আনথিঙ্কেবল ছিল, যে হরমুজ প্রণালী ওরা যেটা হচ্ছে বিশ্বের এখানে হচ্ছে লাইফ লাইন, যেখান থেকে 20% হচ্ছে তেল ও জ্বালানি সরবরাহ করা সারা বিশ্বে, সেটা কিন্তু ওরা বন্ধ করে দিয়েছে। এবং এখন আমরা দেখছি যে ওরা এখন শুধু সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে না, ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে, এমনকি ট্যুরিস্ট স্পটগুলো, এয়ারপোর্টগুলো, এমনকি ডিস্যালিনেশন প্ল্যান্ট। কেন আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে ওই রকম এখানে পানি সরবরাহ খুবই কম, তো এখানে হচ্ছে সাগর থেকে অনেক এক্সপেন্সিভ এখানে অপারেশন করে এটা লবণমুক্ত করা হয়, ওখান থেকে পানি সরবরাহ করা হয়, তো এগুলোতে আক্রমণ করছে। এবং এখন যেটা হয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য থেকে আপনি ইউনাইটেড আরব এমিরেটস বলেন, ওমান বলেন, বাহরাইন বলেন, সৌদি আরবিয়া বলেন, যে ওরা যে অনেক অংশে কিন্তু হচ্ছে এখানে ট্যুরিজম বা পর্যটনের উপর নির্ভরশীল ছিল, বিদেশি বিনিয়োগকারীর উপর নির্ভরশীল ছিল, তারা কিন্তু এখন হচ্ছে ওদের পুরো অর্থনীতি কিন্তু এখানে বিশাল বড় চাপে পড়েছে। এবং যুক্তরাষ্ট্রের উপর এই গালফ দেশগুলো সবাই এখন হচ্ছে ওখানে ওরা চেষ্টা করছে যুদ্ধটা থামানোর জন্য। বাংলাদেশে যেভাবে এখানে এফেক্টেড হচ্ছে, বাংলাদেশ আমরা খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে। কেননা এটা বলছে স্মরণকালে সারা বিশ্বে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের এনার্জি যে ডিসরাপশন হয়েছে। কেন আপনার এই হরমুজ থেকে আপনার যেখানে আছেন, শুধু হরমুজ প্রণালী যে ডিসরাপশন হয়েছে, সারা বিশ্বের 15% হচ্ছে তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে, 20% হচ্ছে আপনার গ্যাস ওখানে সরবরাহ বন্ধ হয়ে গেছে। এবং তার সাথে সাথে আরও ভয়ের কথা হচ্ছে যে আপনাদের সার যেটা ফার্টিলাইজার, ইউরিয়া ফার্টিলাইজার, এটার জন্য গ্যাসের সরবরাহ লাগে, ওটা কিন্তু হচ্ছে বিঘ্নিত হয়েছে। আপনার তামা যেটাতে ওয়্যারিং করা হয়, ওটা বিঘ্নিত হয়েছে। এবং আমাদের খাদ্য মূল্যস্ফীতি বেড়ে গেছে, আমাদের আমদানি খরচ বেড়ে গেছে,
আমাদের রেমিটেন্সের একটা বিশাল বড় ধাক্কা হবে এবং আমাদের মূল্যস্ফীতি অলরেডি কিন্তু আবার 9% উপরে দাঁড়িয়ে গেছে, 9.13%, এবং আমাদের খাদ্য মূল্যস্ফীতি 9.3%। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মানে চিন্তার বিষয়, আমাদের প্রায় 100% যে ক্রুড অয়েলের যে এখানে আমরা আমদানি করি, 70% যে এলএনজি যে আমরা আমদানি করি গ্যাস, সবগুলো হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে এবং মধ্যপ্রাচ্য দিয়ে। তো এখন যেটা হয়েছে যে এখন আমরা হচ্ছে এই অন্যান্য জায়গা থেকে, যেমন ভারত থেকে আমরা 5,000 আমরা হচ্ছে মেট্রিক টন এখানে হচ্ছে আমরা এই ক্রুড অয়েলটা নিয়েছি। আবার হচ্ছে আমরা এখন হচ্ছে স্পট মার্কেটে আমরা এলএনজি কিনছি, কিন্তু প্রচুর টাকা দিয়ে, কিন্তু এটাতে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের চাপ পড়ছে। এবং আমাদের প্রায় 70 লাখ থেকে 1 কোটি যে এখানে হচ্ছে বাংলাদেশি প্রবাসীরা আছে মধ্যপ্রাচ্যে, তারাও হচ্ছে তাদের নিরাপত্তার ব্যাপারে হচ্ছে যে আমরা এখন শঙ্কিত। এবং ভবিষ্যতে আমাদের যে $30 বিলিয়ন মতো রেমিটেন্সটা আসে, তো ওইটারই এটা মানে একটা 50% মতো আসে শুধু মধ্যপ্রাচ্যের বাজার থেকে। মানে অনেক ধরনের ভয়ের কারণ কিন্তু আছে। এই যে কারণের মধ্যেও আমরা জানি যে আমাদের দেশে কিন্তু নানা অজুহাতে দাম বেড়েই যায়। আমি আপনার কাছে একটু জানতে চাবো জনাব এইচ.এম. শফিকুজ্জামান, গতকালকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ছিল এবং আপনারা 7 দফা দাবি জানিয়েছেন। অস্থিরতার কথা তো শুনলাম, আমাদের দেশের বাজারে তো আমদানিকৃত পণ্যের পাশাপাশি দেশি পণ্যের দামও কিন্তু সবসময় চড়া থাকে। বিশ্ববাজারের অজুহাতে দেশীয় পণ্যের দাম বাড়ানো কি যৌক্তিক, সেটি জানবো, এবং 7 দফা যে দাবি করেছেন আপনারা সেটি একটু জানতে চাবো। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের যারা দর্শকরা দেখছেন তাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা সত্যি, বাট আসলে ঈদ এবার আনন্দের হয় কিনা এটি আসলে অনেক প্রশ্নের। আমার সমালোচক যে কথাগুলো বললেন এবং আমরা যা দেখছি সারা বিশ্বব্যাপী অস্থিরতা, এবং সেই অস্থিরতা আপনি বললেন অজুহাত, এখন ব্যবসায়ীদের মধ্যে অজুহাতও লাগে না, মানে তারা ইচ্ছা করলে দাম বাড়িয়ে দেয় এবং ইচ্ছা করলেই আমাদের পকেট কাটতে পারে। এবং সেখানে অনেকটাই বলবো যে একটা রিজিম আমরা পার করেছি, সেই সময় যা হয়েছে, মাঝখানে ইন্টারিম ছিল 1.5 বছর, সেটাও যা, আর 1 মাসের নতুন সরকার। আমি এখনও সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবো না, বাট এই সরকারের জন্য সত্যি একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কি, সরকার যখন গঠন হলো আমাদের রমজানও শুরু হলো, আর রমজান আসলে ওই কতিপয় ব্যবসায়ীরা তারা আসলে টার্গেট করে, এবং সেই রমজানের যে পণ্য মূল্য এটি তারা প্রায় আগে থেকে 2-3 মাস আগে থেকে আস্তে আস্তে বাড়িয়ে রমজানে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়, এবং সেই সময় আসলে একটি নতুন সরকার ওত নেয়। গত মাসের 17ই আমাদের যে ফেব্রুয়ারিতে ওত নিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মন্ত্রিসভা, তারেক রহমান উনি দিনরাত কাজ করে যাচ্ছেন, কিন্তু সমস্যাটা হলো উনি এসেই রমজানের চ্যালেঞ্জটা, যেটা দ্রব্যমূল্য আমাদের যেটা আলোচনায় আসছে যে আপনাদের 9 পয়েন্টের মতো আমাদের মূল্যস্ফীতি হয়েছে, এবং এটি আমি যেটা ধারণা করছি এটা ডাবল ডিজিটে আবার চলে যাবে। এই যে চাপটা পড়েছে সেই চাপটার জন্য আমাদের রমজানের যে সাথে সাথে এই মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলো একদম ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি যে এনার্জি সেক্টর টোটালি আপনার এলোমেলো হয়ে গেছে, এবং সেটার প্রভাব আপনারা দেখেছেন। সরকারের থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত তেলের মজুদ আছে, তারা রেশনিং করছে না, কিন্তু আপনি রাস্তায় আমাদের যে পাম্পগুলো আছে সেখানে যে দীর্ঘ লাইন, এটি কিন্তু জনজীবনের একটা দুর্ভোগ। এবং আজকে থেকে ছুটি শুরু হয়েছে, ঈদ যাত্রা শুরু হয়েছে, এবং এখন আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে, এবং আমিও ব্যক্তিগতভাবে যে খবর নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে বাস আপনার এখানে তো একই সময় ঢাকা থেকে প্রায় 80 লক্ষ লোক মুভ করবে এই 2-3 দিনের মধ্যে। সেখানে আমাদের জ্বালানির যদি সংকট থাকে, এবং সেখানে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পাচ্ছে না, এটা তো শুধু আমার ঈদযাত্রার একটা অংশ, কিন্তু এর বাইরে যেটা আছে দেখেন, ভোজ্য তেলের দাম বেড়ে গেছে, যেটা কোনোভাবেই বাড়ার কথা না এই মুহূর্তে, কারণ ভোজ্য তেলের এই মজুদটা আরও 2 মাস আগে থেকে এটা ছিল, এবং সেখানে আমাদের জ্বালানির সংকট আছে, বাট এর জন্য তো ভোজ্য তেলের দাম বাড়ার কথা না। আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা আছে সেখানে হয়তো যেটা আছে যে জ্বালানির কারণে পার লিটারে হয়তো 50 পয়সা বাড়তে পারে, কিন্তু সেটা অলরেডি কিন্তু বাজারে কিন্তু এটা কৃত্রিম সংকট তৈরি করে তারা দাম বাড়াচ্ছে। এবং সেটা হলো আপনি যেটা অজুহাত বললেন, অজুহাতের উপরে এটা ডাবল অজুহাত শুরু হয়ে গেছে। সেই অজুহাতটা কি, যে আমাদের তেল পাওয়া যাচ্ছে না, আমাদের জ্বালানির সংকট আছে, এবং সেই কারণে শুধু ভোজ্য তেল না, আমাদের সবজি থেকে শুরু করে প্রতিটা জিনিসের উপরে প্রভাব পড়েছে। এই ক্ষেত্রে যদি আমি গণপরিবহনটাকে যোগ করতে চাই, আমরা জানি যে প্রতিবার ঈদ আসলে কিন্তু অতিরিক্ত বাস এবং লঞ্চ ভাড়াও কিন্তু আদায় করা হয়, এটিও কি বেড়ে যাবে? এটা তো অলরেডি মাননীয় মানে সড়ক মন্ত্রী তিনি তো মানে আপনার বিভিন্ন জায়গায় মনিটর করছেন। উনি আজকে দেখলাম সদরঘাটে গিয়েছেন, উনি বাস স্ট্যান্ডে গিয়েছেন, উনি বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা টের পাওয়া যাবে জাস্ট কালকেই আপনি টের পাবেন যে কী পরিমাণ ভাড়া বেড়েছে। এবং সেখানে যেটা করা হয়
এখানে শুধু যে রুটের যে পরিবহন, সেই পরিবহনের বাইরে মানে অন্য যেগুলো আপনার ফিটনেসবিহীন গাড়ি সেগুলো চলে আসে, এবং আমাদের বিশেষ করে ঢাকার আশেপাশে যে গার্মেন্টস এলাকাগুলো আছে, সেই গাজীপুর বলেন, আশুলিয়া বলেন বা সাভারের, সেখানে দেখা গেল যে আমার ঢাকা সিটির বাসগুলো ওখানে চলে যাচ্ছে এবং তারা কন্ট্যাক্টে যাচ্ছে, যার কোনো লং রুটে কোনো ফিটনেস নাই। এবং আমি আশঙ্কা করছি যে আমাদের যে অ্যাক্সিডেন্টের প্রবণতা এগুলো কিন্তু বেড়ে যাবে। আরেকটা বিষয় যেটা আছে সেটি হলো যে আমাদের মানে যেটা হলো এটার ইম্প্যাক্টটা কোথায়, ইম্প্যাক্টটা হলো বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত যেটা হওয়ার কথা, সেটা কিন্তু আমাদের গরম আসছে। তেলের যদি মানে পর্যাপ্ত, এখনও আমরা ফার্নেস অয়েলের উপরে নির্ভর করছি, আমরা অলমোস্ট প্রোডাকশনে অলমোস্ট 60%-এর মতো। আমাদের কোল বেসড অনেকগুলো পাওয়ার প্ল্যান্টে আসছে, কিন্তু কোল আনতে গেলেও কিন্তু আপনার ফ্রেট চার্জটা বেড়ে যাচ্ছে, এগুলোর কিন্তু সবগুলোর ইম্প্যাক্ট আছে। অনেক বিশ্লেষকরা বলছেন যে এই পরিস্থিতিতে লোডশেডিং এর মতো পদক্ষেপ এখন নেওয়াটাও যৌক্তিক হবে। বিদ্যুৎ যদি আপনি ব্যবহার যদি আমাকে সীমিত করতে হয়, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কীভাবে চলবে? একই সাথে আমাদের যেটা ফার্টিলাইজার হচ্ছে, আমরা এখানে যেটা প্রোডাকশন করছি, ইম্পোর্টও আমাদের যেটা আছে সেই ইম্পোর্টের প্রাইস তো বেড়েই যাবে। আর ইউরিয়া যেটা প্রোডাকশন করছি সেটার কিন্তু র ম্যাটেরিয়াল কিন্তু আপনার এই যে গ্যাস, এখন সেখানে কিন্তু আপনার এটা পড়বে। এখন আমি যদি বোরো ধানে সারটা যদি আমি 3 দিনের মধ্যে না দিতে পারি, তাহলে কিন্তু বড় উৎপাদনেও আপনার একটা বড় প্রভাব পড়বে। তো এগুলো চারিদিকে এই সংখ্যা। এখন আমি সবচেয়ে ওয়ারিড এই জন্য যে ব্যবসায়ীরা এটা করবে, কিন্তু সরকারের কি বিকল্প কি পথ আছে? সরকার চেষ্টা করছে, বিশেষ করে আমি যেটুকু জানি দুটি পার্সেস মিটিংয়ে আমাদের এলএমজি এবং আমাদের ফুয়েল কেনা হয়েছে প্রায় দ্বিগুণ দামে। যেটা 1,000 কোটি টাকা ছিল তার কোনো অপশন ছিল না 2,000 কোটি টাকা, মানে অর্থাৎ ডাবল দামে। এখন আপনি কতটুকু ভর্তুকি দিয়ে, কতটুকু সাবসিডি দিয়ে আমি এই সেক্টরগুলোকে চালু রাখবো? এবং এটা একটি চ্যালেঞ্জ হবে। এবং আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই, আমি এর আগে জাস্ট ইমিডিয়েট আমার পাস্ট যে সরকারি যখন ছিলাম, আমি লেবার সেক্রেটারি ছিলাম, এবং আপনারা দেখেছেন গার্মেন্টসগুলো আন্দোলন করেছে, তারা শ্রমিকরা বেতন দিতে পারে না, তারা বন্ধ হয়ে গেছে। এগুলোর কিছু পলিটিক্যাল রিজন ছিল, কিন্তু ওয়ান অফ দ্য রিজন ছিল যে গার্মেন্টসগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ দিতে পারে। এখন ধরেন যদি আমি গ্যাস সরবরাহ পর্যাপ্ত দিতে না পারি, তাহলে এটার ইম্প্যাক্টটা কী? আমি এক্সপোর্টগুলো কিন্তু হারাবো। এবং আমাদের যেহেতু 84% আরএমজি এক্সপোর্টের উপরে আমার ডিপেন্ডেন্সি আছে, আমার যদি এই মার্কেটটা চলে যায় এবং সেখানে কয়েক লক্ষ লোক, প্রায় 50-60 লাখ লোক কাজ করে, শুধু তাই না, আমার ফরেন কারেন্সির একটা হলো রেমিটেন্স, আর একটা হলো আমার এক্সপোর্ট, আর একটা হলো যে আমাদের যেটা গালফ কান্ট্রিগুলোতে, জিসিসি কান্ট্রিগুলোতে আমাদের মূল রেমিটেন্স কিন্তু আসে ওখান থেকে। এবং প্রতিদিন আপনি প্রায় 450 ফ্লাইট বাতিল হয়েছে, প্রত্যেকটা ফ্লাইটে 300 করে আমাদের কর্মীরা ওখানে যেত। সেখানে আমি হিসাব করে দেখেন, পার ডে সেখানে 4,000 কর্মীরা যেত। এই 4,000 প্রতিদিন যারা যেতে পারছে না, এটা তো আমার যে এমপ্লয়মেন্ট ইস্যু, সেখানে আপনার এটা একটা ডিসরাপশন, ইম্প্যাক্ট করছে, মানে এটা বহুমুখী একটা বহুমুখী অবস্থা।